নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার বুলেটিন নিয়ে আপনাদের সাথে আছি আমি উর্না। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। জেমি ম্যাকলরেন অস্ট্রেলিয়ার এ লিগের 5 বারের সর্বোচ্চ গোলদাতা। ভারতে তাকে নিয়ে কম মাতামাতি হয়নি, কিন্তু প্রশ্ন হলো যতটা আলোচনা তাকে নিয়ে হয়েছে সেই মানের খেলা কি খেলতে পারছেন? যতটা প্রত্যাশা তাকে নিয়ে ছিল, হতাশ না করলেও এখনও পর্যন্ত কি সেই প্রত্যাশা পুরোপুরি মেটাতে পেরেছেন ম্যাকলরেন? এই প্লেয়ারটা সম্বন্ধে হলো, প্লেয়ারটার মধ্যে কিন্তু যথেষ্ট দক্ষতা রয়েছে। দেখো, যে খেলোয়াড়রা এই সাদিকু বলো, ম্যাকলারেন বলো, এই সমস্ত খেলোয়াড়েরা, কামিংসের কথা বলো, এদের প্রাইম টাইমটা কিন্তু তারা ছেড়ে চলে এসেছে। এখন এরা কিন্তু অস্তমিত সূর্য। তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যারা আইএসএল খেলতে আসছে তারা তাদের টপ ফর্মে কিন্তু আসছে না। তারা যখন আসছে তখন অনেকটাই সেই যেটা একটু আগে বললাম অস্তমিত সূর্য, সেখান থেকে মাঝে মাঝে কিছু ঝলক তোমরা দেখতে পাবে। ম্যাকলারেন ভালো খেলোয়াড়, ওকে আমি 3টে ম্যাচ দেখেছি, খুব ভালো মতো অবজার্ভ করেছি। ও উইথ বলের থেকে উইদাউট বলে খেলতে বেশি ভালোবাসে এবং খুব ভালো জায়গা তৈরি করে। এই জায়গা তৈরি করার ক্ষেত্রে অন্য খেলোয়াড়দের অনেকটা সুবিধা হয়। আমরা যেটা দেখেছি, স্টুয়ার্ট যে ফুটবলটা খেলেছে, ম্যাকলারেন যেভাবে জায়গা তৈরি করে দিচ্ছিল, স্টুয়ার্ট একটা গোলও করেছিল, যে গোলটা আমি বলবো সম্পূর্ণ কৃতিত্ব ছিল ম্যাকলারেনের। ও যে জায়গাটা তৈরি করে দিয়ে গেছিল সেইখান থেকে গিয়ে কিন্তু ওই স্টুয়ার্ট বলটাকে গোলে রাখতে পেরেছিল। তবে ম্যাকলারেনের কাছ থেকে তুমি যেটা বলছো, একটু সময় দাও, সামনে শীত আসছে, যে টাইমটা আসছে, এই সময় কিন্তু এদের মধ্যে তুমি আরো অনেক কিছু দেখতে পাবে। আমার মনে হয় ম্যাকলারেন হতাশ করবে না আমাদের। এই ছেলেটার মধ্যে ভালো টাচ আছে, ফুটবল সেন্সটা ভালো আছে, আর বক্স টু বক্স স্ট্রাইকার বলতে যেটা বোঝা যায়, সেটা যত রকম গুণ দরকার তার সবটাই ওর কাছে আছে। আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে তোমরা অন্য ম্যাকলারেনকে দেখতে পাবে। বলি, ড্যানি ম্যাকলারেন অবশ্যই বড় প্লেয়ার, 5 বার গোল্ডেন বুট উইনার অস্ট্রেলিয়ান লিগে। কিন্তু আমার মনে হয় কোনো জায়গায় একটা কিছু সমস্যা আছে, নিশ্চয়ই আছে। না হলে আমি আমি আইএসএল কে কোনো ছোট করব না, ইন্ডিয়ান সুপার লিগকে। কিন্তু অস্ট্রেলিয়ান লিগ যথেষ্ট বড় লিগ, ওইখানে যেই প্লেয়ার 5 বার হাইয়েস্ট গোল স্কোরার হয়, সেই প্লেয়ার কখনো কিন্তু ইন্ডিয়া কিংবা এইসব মানে কান্ট্রিতে আসতে চাইবে না, যতই বড় লিগ হোক না কেন। ও একটা টিমে সেট হয়ে গেছে, ওই টিমে 5 বারও হাইয়েস্ট গোল স্কোরার হয়ে গেছে, সেই ওই জায়গা থেকে ও এদিকে আসবেই বা কেন? এমনই তো নয় কি ওই জায়গায় ওই কান্ট্রিতে পয়সা কম আর এদিকে পয়সা বেশি, তাই তো নয়। কিন্তু আমার মনে হয় জেমি ম্যাকলারেনের কোনো জায়গায় একটা চোট কিংবা ফর্ম হয়তো অনেকটা ড্রপ হয়েছে, যেই কারণে ওই ক্লাবটা মনে করেছে ঠিক আছে ও চলে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু মোহনবাগান হয়তো ভেবেছিল 5 বার গোল্ডেন বুট উইনার, আমরা ওকে নিলে অনেক বেশি হাইপ পাবো, কিন্তু সেই পারফরমেন্সটাকে ও দিতে পারছে না। বাট আসল গোলটা ওর চলে এসছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। যেটা আমরা সবসময় বলি, যেই বড় ম্যাচে গোল করে সেটা কিন্তু বড় প্লেয়ার। তো জেমি ম্যাকলারেনের কাছে একটা বড় ম্যাচে গোল তো আছেই। তো এবার দেখি ও কেমন কি পারফরমেন্স দেয়। ঠিক আছে। আর্মান্দো সাদিকু এই মুহূর্তে আইএসএল এ গোলের বন্যা বওয়াচ্ছেন। এর মধ্যেই 9 গোল করে ফেলেছেন। গোয়ার বন্দৎকার ট্রফিতেও দুরন্ত ফর্মে গোলের পর গোল করছেন, সব ম্যাচেই গোল রয়েছে তার। এখানেই প্রশ্নটা উঠেছে, মোহনবাগান থেকে গোয়ায় গিয়ে কিভাবে এতটা বদল হলো সাদিকুর? মোহনবাগানে কেন এমন সাফল্য পাচ্ছিলেন না? শুট করে হয়তো মানালো মার্কুসের যে ফরমেশন, এটা হয়তো আর্মান্দো সাদিকুর জন্য আইডল পজিশন। আমি তাতে এটা বলবো না কি মোহনবাগানে ও যেই পজিশনে খেলতো একটু আউট অফ পজিশন খেলেছে, সেটা বলবো না। কিন্তু হয়তো এই জায়গায় মোহনবাগান টিমে কম্পিটিটিভ জোনটা অনেক বেশি ছিল, যেমন পেট্রিয়াটস ছিল, কামিংস ছিল, এরা 3জন কিন্তু একটা পজিশনেরই প্লেয়ার। তো আমার মনে হয় এই জায়গায় যে এফসি গোয়াতে খুব বেশি চাপ নেই, ও হচ্ছে ওদের মেন গোল স্কোরার, মেন স্ট্রাইকার। তো হয়তো এই কারণে আর্মান্দো সাদিকু কোনো চাপে নেই, কোনো প্রেশার নেই, কিচ্ছুই নেই, বিন্দাস গিয়ে খেলতে পারে।
ওরাই কিন্তু বড় প্লেয়ার আমরা মনে করি। এর জন্য অনেক প্লেয়ার যারা হোজে রামিরেজ বারিটো বলো কিংবা অনেকজন যারা যারা খেলে চলে গেছে, এরা তো নাম করা প্লেয়ার অবশ্যই ছিলই, কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান যারা খেলে স্ট্যাবলিশড হতে পারে ওরা কিন্তু সবসময় বড় প্লেয়ার মনে হয়। তো আজকে আমার মনে হয় সেই চাপটা হয়তো আরমান্দো সাদিকু নিতে পারেনি। আর এই এক্সাম্পলটা তো আমি দিয়েই দিলাম, ড্যানিয়েল চুকু যখন ইস্ট বেঙ্গল ছেড়ে চলে গেছে ওই কিন্তু প্রত্যেক ম্যাচে গোল করেছিল। তো আরমান্দো সাদিকু সেই চাপটা নিতে পারেনি হয়তো, এখানে খুব বিন্দাস খেলছে, কোনো প্রেশার নেই। আর গোয়ান ফ্যান তো কোনো চাপ দেয় না, কিচ্ছু দেয় না, ওরা বেসিক্যালি দে আর ফ্যানেটিক। কোনো দলে এক একটা প্লেয়ার সেট হয়ে যায়, সেরকম সাদিকু খুব ভালো মানের প্লেয়ার, কিন্তু মোহনবাগানে যেও খুব খারাপ খেলেছে আমি বলবো না। ছেলেটার হাইট আছে, ছেলেটার স্পিড আছে, ছেলেটার খেলার ইচ্ছা আছে। এক একটা ক্লাব প্লেয়ারের এক একটা ক্লাবে একটু সেট হয়ে যায়। ও যে গোলগুলো এফসি গোয়াতে গিয়ে করেছে এখানে করতে পারেনি, তার একটা কারণ হচ্ছে তুমি দেখো ওর পাশে দিমিত্রি ছিল, কামিংস ছিল। হ্যাঁ, এই ব্যাপারগুলো দেখবে যে আমি অত ডিটেলসটা তোমার কাছে বলতে পারবো না, কারণ কিছুটা টেকনিক্যাল ব্যাপার আছে, কিছুটা প্লেয়ারদের নিজেদের ইগো আছে, অনেক ব্যাপার রয়েছে। তবে সাদিকু খুব প্লেয়ার, খুব ভালো প্লেয়ার, ওর খেলার মধ্যে যথেষ্ট দক্ষতা রয়েছে এবং সেটা মোহনবাগানে সেইভাবে মোহনবাগান সার্ভিসটা পায়নি, কিন্তু এফসি গোয়াতে গিয়ে ও কিন্তু এই সার্ভিসটা দিচ্ছে। অবশেষে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়িয়েছে, এএফসিতে সাফল্য, তারপর আইএসএলে 9 জনে খেলে প্রথম পয়েন্ট। এই ব্যাপার দুটো মানসিকভাবেও দলটাকে উদ্বুদ্ধ করবে। প্রশ্ন হলো, এবার কি ঘুরে দাঁড়ানোর পর এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে অস্কার ব্রুজোর দল? উত্তর হলো সম্ভাবনা প্রবল, কারণ অনেক। প্রথমত, রক্ষণ এখন অনেক সংগঠিত। রক্ষণের প্রধান ভরসা হিজাজি মাহের ফর্ম হারিয়েছিলেন, তিনি ক্রমশ ফর্ম ফিরে পাচ্ছেন, নিজের খেলায় ফিরছেন। মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে এসে পরিস্থিতির চাপে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না আনোয়ার, কিন্তু এখন অনেকটাই মানিয়ে নিয়েছেন, ক্রমশ নিজের খেলায় ফিরছেন। নিশু কুমার চোট সারিয়ে দলে ফিরেছেন, ফলে রক্ষণ আগের থেকে অনেকটাই জমাট। মাঝমাঠেও সৌভিক, জিকসন, তালাল, ক্রেসপোরা এখন অনেকটাই আত্মবিশ্বাসী, বোঝাপড়া বেড়েছে, মাঝমাঠ এখন অনেক সংঘবদ্ধ। সবচেয়ে বড় কারণ দিয়ামান্তাকোসের গোলের মধ্যে ফেরা। গতবারের সর্বোচ্চ গোলদাতা এবার গোল পাচ্ছিলেন না, চাপ বাড়ছিল ইস্টবেঙ্গলের। সেই দিয়ামান্তাকোস আবার গোলের মধ্যে, এর একটা প্রভাব তো আছেই। এবং মানসিকতা, ভালো দল গড়েও খারাপ ফল হওয়ায় সবাই চাপে পড়ে গিয়েছিলেন, এখন সেই চাপ কেটে গিয়েছে, অনেক খোলা মনে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে পারবে ইস্টবেঙ্গল। এএফসি প্রো লাইসেন্স করলেন রামন বিজয়ন সৌদি আরবের রিয়াদে। 12 জন সফল কোচের তালিকায় নিজের নাম লেখালেন তিনি। একই সঙ্গে এএফসি প্রো লাইসেন্স করলেন তার সমসাময়িক স্টিফেন ডাস, গৌরমাঙ্গি সিং, গুমফেরিমে, আরাতা আজমি সহ আরও অনেকে। সর্বোচ্চ কোচিং ডিগ্রি পাওয়ার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানালেন রামন বিজয়ন। সুযোগ পেলে ভারতীয় দলের কোচ হতে চান বাংলার জামাই, সেবা করতে চান ভারতীয় ফুটবলকেও। ফিনিশিং মাই কোচিং কেরিয়ার অলসো, কিন্তু আর অনেক কিছু করার আছে ন্যাশনাল টিমের জন্য আর ইন্ডিয়ান ফুটবলের জন্য। সো wherever I get opportunity I am ready to work and do my best for the nation as well as ইস্ট বেঙ্গলে কোচ হতে চান রামন বিজয়ন। মোহনবাগানে না খেললেও দাপিয়ে ফুটবল খেলেছেন ইস্ট বেঙ্গল ও মহাবাগানে। ফুটবলের হাতেখড়ি দক্ষিণে হলেও তাকে পরিচিতি দিয়েছে এই বাংলায়, বিশেষ করে ইস্ট বেঙ্গল। তাই কোচিং ডিগ্রি সম্পূর্ণ করার পাশাপাশি আইএসএলে ইস্ট বেঙ্গলের পারফরমেন্সের দিকেও নজর রয়েছে তার। লাল হলুদের সেই দিনগুলো আজও ভুলতে পারেননি তিনি, তাই সুযোগ পেলে ইস্ট বেঙ্গলে কোচিং করাতে চান রামন বিজয়ন। 100%. I played, out of 3 clubs, both the club, East Bengal and Mohammedan খেলেছে, মোহনবাগান খেলেনি, কিন্তু I always love to, be part of these 3 clubs. First preference definitely goes to East Bengal, and because East Bengal made me Raman Vijay. দেশ জুড়ে বাঙালি ফুটবলারের আকাল, সেভাবে উঠে আসছেন না বাঙালি ফুটবলাররা। এই নিয়ে সব দায় আইএফএ সচিবের ওপরই চাপিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। কিন্তু প্রশ্ন উঠছে, এর জন্য আমাদের 3 প্রধানের কি কোনো দায় নেই? বাঙালি ফুটবলারদের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন রঞ্জন ভট্টাচার্য। বাংলা যে শেষবার সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছিল সেটাও রঞ্জনেরই কোচিংয়ে, কিন্তু রঞ্জনও কিন্তু মনে করছেন দায় এড়াতে পারেন না 3 প্রধান। দলে বাঙালি ফুটবলারদের সেভাবে সুযোগ না দেওয়ার জন্যই 3 প্রধানকে অভিযুক্ত করছেন তিনি। সুদেব মণ্ডল ছিল,
ওই জায়গাটা ট্রান্সফর্ম হয়েছে, যেহেতু আমাদের সনবদা সয়েলরা এখন আর ওখানে চান্স পায় না, তাই কি বলে আমাদের বঙ্গ সন্তানরা ওখানে পৌঁছাতে পারছে না। এটা তো সোজা, একদমই বিষয়টা খুব ইজি। এটা কিন্তু যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে সন অফ দ্য সয়েল। এখন একবার আসতে হবে যে সন অফ দ্য সয়েল কেন কমে গেল। এই যে সাপ্লাই লাইনটা আমাদের এখন আর বড় ক্লাবে এদের জায়গা হচ্ছে না। আজকে মৈতোসের মতো ছেলে, আমি খুব ইয়ের সঙ্গে বলছি, দুঃখ বলুন অনুতাপ বলুন যাই বলবেন, যে আজকে ওর মৈতোসের মতো ছেলেকে গিয়ে বাইরের স্টেটে খেলতে হচ্ছে। মৈতোসের থেকে কি কোয়ালিটি খুব বেশি ভিন্ন রাজ্যের কি যে জুনিয়র ছেলেগুলো তো খেলছে? এর উত্তর কে দেবে? আমাদের বঙ্গ সন্তানদের 3টে বড় ক্লাবে চান্স না পাওয়াই হচ্ছে সব থেকে। আরো ট্রাই হয়ে যাবে, আগামী দিন এমন হবে, আপনি ভারতবর্ষের কথা ছেড়ে দিন, ইন্ডিয়া টিমের কথা ছেড়ে দিন, আগামী দিন আসছে যে বাংলার সন্তোষ ট্রফি যদি এই চলতে থাকে, আপনার 7 জন আর 4 জন, এই পলিসি যদি চলতে থাকে, বাংলার দলে স্ট্রাইকার খুঁজে পাবেন না, ফার্স্ট ডিভিশন থেকে স্ট্রাইকার আনতে হবে। বাংলা দলে সেন্টার ব্যাক খুঁজে পাবেন না, ফার্স্ট ডিভিশন থেকে নিতে হবে। আপনার এই জায়গায় চলে আসছে আর 3 বছরের মধ্যে এটা দেখতে পাবেন, যেখানে বাংলার কি বলে আপনার মিডফিল্ডার নেই, কোচেরা যে কোচ হবে সে হাউতাস করবে, আমার তো এই নেই, যাবেন কোয়ালিফাইও করতে পারবেন না। দিন আসছে, দিন খুব তাড়াতাড়ি চলে আসছে, যদি আমরা আমাদের পলিসি না 3টে বড় দল, ইস্টবেঙ্গল মোহামেডান এবং কি হচ্ছে আমাদের যে বেঙ্গল ফুটবল একাডেমি, এটা 5 স্টার রেটিং এর অন্তত এই 4টে একাডেমি যদি 5 স্টার রেটিং, যেটা একদম হয় বেঙ্গালুরুর আছে, হ্যাঁ রিলায়েন্স আছে 5 স্টার রেটিং, ভারতবর্ষে 2টো বা 5 স্টার রেটিং একাডেমি আছে, তো সেই মানের একাডেমি করে আমাদের বঙ্গ সন্তানদের ওখানে আবার বাইরে থেকে নিয়ে নেওয়া হবে না, ওখানেও কি হলো বঙ্গ সন্তানদের প্রায়োরিটি দিতে হবে। আগামী 22শে নভেম্বর শুরু হতে চলেছে আই লিগ। সেই প্রতিযোগিতা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে হঠাৎই আই লিগ বয়কটের হুঁশিয়ারি ক্লাবগুলোর। একটি সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী ফেডারেশনের তরফ থেকে এখনও পর্যন্ত ম্যাচ ব্রডকাস্টিংয়ের বিষয়ে কোনো রকম ধারণা নাকি তারা পাননি। সেই সংবাদ সংস্থায় আরও জানানো হয়েছে যে ক্লাবগুলোর দাবি ফেডারেশন ব্রডকাস্টিং নিয়ে তাদের প্রতিশ্রুতি না রাখায় এই পথে হাঁটতে চলেছে তারা। কলকাতায় আসছেন ইপিএল তথা ব্রিটিশ ফুটবল দলের অন্যতম সেরা তারকা সল ক্যাম্বেল। আগামী 15ই ডিসেম্বর ওয়ার্ল্ড 25-এর উদ্দেশ্যে আসছেন ইংলিশ প্রিমিয়ার লিগে বহু সাফল্য পাওয়া এই প্রাক্তন তারকা। এর আগে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময় শহরে এসেছিলেন তিনি। কলকাতার ক্রীড়াপ্রেম নিয়ে উচ্ছ্বসিত সল ক্যাম্বেল এখন শুধুই তার শহরে আসার অপেক্ষা। প্যারাগুয়ের বিরুদ্ধে স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি না পরতে সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্যারাগুয়ে ফুটবল সংস্থা। এই নিয়ে চলছে চাপানুতোর। তবে লা মাসিয়া কোচ লিওনেল স্যালোনি আশাবাদী। তার মতে আর্জেন্টিনার জার্সি না পড়ুক, এদিন গ্যালারিতে অসংখ্য সমর্থকের গায়ে লিও মেসির 10 নম্বর জার্সি থাকবেই। মেসির প্রতি সমর্থকদের ভালোবাসা সবকিছুকেই ছাপিয়ে যেতে পারে বলে মনে করছেন আর্জেন্টিনা কোচ। দিদিয়ের দেশা ও এমবাপ্পের সংঘাতে অধিনায়কের পাশেই সতীর্থরা। ফ্রান্সের জাতীয় দল থেকে এমবাপ্পেকে বাদ দিয়েছেন কোচ দিদিয়ের দেশা। সেই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ফ্রান্সের জাতীয় দলের ফুটবলাররা। ডিফেন্ডার দাওতে উপমেকানো পাশে দাঁড়িয়েছেন সতীর্থ এমবাপ্পেরই। তিনি মনে করেন এমবাপ্পেকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিলিয়ান এই ফ্রান্স দলের জন্য কি করেছে সেটা কেউই ভুলে যায়নি। তার প্রতি আরও একটু সম্মান দেখানো উচিত জাতীয় দলের। তারা এমবাপ্পের পাশেই আছে। এমবাপ্পে তাদের অধিনায়ক, তিনি আশা করছেন দ্রুত তারা একসঙ্গে খেলবেন। উপমেকানোর সঙ্গে একমত জাতীয় দলের অনেক ফুটবলারই। নেশনস লিগে গ্রিসের বিরুদ্ধে হ্যারি কেনকে না খেলানোর ভাবনায় নতুন কোচ লি কার্সলেন। গ্রিসের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া 3 লায়ন্স ব্রিগেড, কিন্তু সেই দলেই প্রথম একাদশে হ্যারি কেন নাকি নেই। কার্যত এই খবর নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে ব্রিটিশ ফুটবলে। এই মুহূর্তে ইংল্যান্ডের লিডিং গোল স্কোরার হ্যারি কেন, তাকে বসিয়ে নাকি অ্যাস্টন ভিলার অলি অ্যাটকিনসনকে খেলাতে যাচ্ছে নতুন কোচ লি কার্সলে। গজে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সব খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট লে ছক্কা। শুধুমাত্র দেশের গণ্ডিতে নয়, বিরাট কোহলির ভক্ত ক্রিকেট বিশ্বের সর্বত্র। অস্ট্রেলিয়াতেও তার অন্যথা নয়। পার্থে বর্ডার গাভাস্কার ট্রফির প্রস্তুতি শুরু করেছে ভারত। সেখানে বিরাট কোহলিকে দেখতে উপচে পড়া ভিড়। কিং কোহলির প্রস্তুতি দেখার জন্য গাছে পর্যন্ত চড়তে দ্বিধা করেননি তার ভক্তরা। শুধুমাত্র তাই নয়, বিরাটকে একবার দেখবে বলে বাড়ি থেকে মই পর্যন্ত নিয়ে চলে এসছেন তারা। ম্যাচে এই ভক্তদের মুখে বিরাট হাসি ফোটাতে পারেন কিনা সেটাই দেখার। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রেকর্ড গড়ল ভারত। বুধবার সেঞ্চুরিয়ানের প্রথমে ব্যাট করে ভারত 219 রান করে। এর সঙ্গেই নজির গড়ে ফেলে ভারতীয় দল। তারা
এক ক্যালেন্ডার বছরে অষ্টমবার 200 রানের গণ্ডি পেরোলো। ভারত ছাড়া এমন নজির আর কোনো দেশেরই নেই। এছাড়া সর্বোচ্চ 7বার 200 গণ্ডি পেরোনোর নজির রয়েছে বার্মিংহাম বিয়ার্স এবং জাপানের। প্রোটিয়াদের বিরুদ্ধে 4 ম্যাচে টি20 সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বুধবার তৃতীয় টি20 ম্যাচে 11 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা। সুযোগ এসেছে, মধ্যপ্রদেশের বিরুদ্ধেই 6 পয়েন্ট তুলতে মরিয়া বাংলা। সেই লক্ষ্যে পৌঁছতে 300 রানের ওপর লিড নিতে চাইছে বঙ্গ ব্রিগেড। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায় এবং ঋদ্ধিমান সাহা। তবে ভাবনা একটা জায়গাতেই, সকালের দিকে অন্তত 1 থেকে 2 ঘন্টা পিচে পেসারদের জন্যই থাকে বাড়তি সুবিধা। বড় রানের লিডে পৌঁছতে সেই সময়টা নিয়েই সবচেয়ে সাবধানী বাংলা শিবির। দ্বিতীয় দিন মোহাম্মদ শামির দুরন্ত বোলিংয়ের সামনে 167 রানই শেষ হয়ে গিয়েছিল মধ্যপ্রদেশ। দিনের শেষে বাংলার রান 5 উইকেটে 170, লিড 231 রানের। দুরন্ত কামব্যাক মোহাম্মদ শামির। দ্বিতীয় দিন তার সুইংয়ের অপেক্ষাতেই ছিল গোটা বাংলা দল। বৃহস্পতিবার শামির দাপটের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল মধ্যপ্রদেশের ব্যাটিং লাইন আপ। প্রত্যাবর্তনের মঞ্চে 4 উইকেট নিয়ে বাংলাকে অনেকটাই এগিয়ে দিলেন মোহাম্মদ শামি। একই সঙ্গে বর্ডার গাভাস্কার ট্রফিতে নিজের ফেরার সম্ভাবনাটাও অনেকটা বাড়ালেন এই তারকা পেসার। প্রথম দিন মধ্যপ্রদেশের রান ছিল 103, দ্বিতীয় দিন কয়েক ঘন্টার মধ্যেই শেষ তারা। বাংলার এই সাফল্যের নেপথ্য কারিগর মোহাম্মদ শামি 19 ওভার বল করে 54 রান দিয়ে একাই তুলে নিয়েছেন 4 উইকেট। রঞ্জি ট্রফি দিয়েই 22 গজে দুরন্ত কামব্যাক করেছেন মোহাম্মদ শামি। তবে শুধু লাল বলের ফরম্যাটে নয়, এবার সাদা বলের ফরম্যাটেও বাংলার জার্সিতেই কামব্যাক করতে পারেন মোহাম্মদ শামি। শোনা যাচ্ছে আসন্ন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নাকি বাংলার হয়ে খেলতে পারেন এই স্পিড স্টার। আগামী 23শে নভেম্বর থেকে শুরু হচ্ছে মুস্তাক আলী ট্রফি। সেখানেই পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে বাংলা। সেখানেই দেখা যেতে পারে মোহাম্মদ শামিকে। অনূর্ধ্ব 19 ভারতীয় দলের সুযোগ পেয়েছেন বাংলার যুধাজিৎ গুহ, কিন্তু এখনই তা নিয়ে আনন্দে বা উচ্ছ্বাসে গা ভাসাতে নারাজ তার বাবা কৌশিক গুহ। ছেলের পা যেন মাটিতেই থাকে, এমনটাই চাইছেন যুধাজিতের বাবা। অনূর্ধ্ব 19 সুযোগ পাওয়াটাই সব নয়, তার মতে আসল হলো ভারতের সিনিয়র দলে সুযোগ করে নেওয়া। সেই কারণে এখনই বাড়তি উচ্ছ্বাস দেখাতে নারাজ তিনি। পাশাপাশি যুধাজিতের এতটা এগিয়ে যাওয়ার পিছনে তিনি কৃতিত্ব দিলেন দুজনকে, প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস এবং ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দেকে। দেখুন, আমি সন্দীপন দাস খেলেছিল, সন্দীপনের মতো ব্যাটসম্যান আমি খুব কম দেখেছি, আমি খুব ছোট থেকে দেখেছি। আলটিমেট জীবনটা যে খাতে গড়া উচিত ছিল সেই খাতে গড়ায়নি। তো এরকম 19 প্রচুর ছেলে খেলেছে, খেলে অতল জলের আহ্বানে চলে গেছে। আমি চাই ও একটা স্টেজে দেয়ার, নিজেকে ক্রমাগত উন্নত করুক। মানে ওইখানে পৌঁছেছে, আসল হচ্ছে সিনিয়রদের খেলা। তার জন্য যা যা করা দরকার সেগুলো যেন ভবিষ্যতে করতে পারে। এবার আগে কি ছিল, আমার কাছে ছিল, আমি ক্যালকাটা পুলিশ ক্লাব দেখি, আমি বিশ্বরূপদের ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা আগে দেখতাম। তো ছোটবেলা থেকে আমার কাছে করেছে। এইবার যেহেতু আমার থেকে দূরে দূরে থাকে, এবার নিজেকে কিভাবে ও রাখবে সেটার উপর জীবন নির্ভরশীল। তো আর একটা কথা হচ্ছে, ওর যেটুকুই উঠেছে, সঞ্জয় দাসের অবদান মারাত্মক। বিশ্বরূপদার শেষ সময় বিশ্বরূপ দে এবং সঞ্জয় বাবু যদি না থাকতো, এই জায়গায় যেটুকু উঠেছে যেটুকু। তবে বিশ্বরূপ অবশ্য মনে করেন সব কৃতিত্বই যুধাজিতের। পাশাপাশি যুধাজিতের বাবার মতো তিনিও মনে করেন যুধাজিৎ যেন মাটিতে পা রেখে সিনিয়র দলে ঢোকার দিকে এগিয়ে যেতে পারেন। বলতে চাই যে সমস্ত খেলোয়াড় তার নিজের দক্ষতা বা প্রতিভাতেই নিজের নিজের জায়গা করে নেয়। এখানে প্রশাসকদের কোনো ভূমিকা থাকে না। প্রশাসকরা তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে অথবা কোনো পরামর্শ দিয়ে সাহায্য করতে পারে। তো এরকম সাহায্য প্রশাসনিক জীবনে আমি 1 লক্ষ জনের জন্য করেছি, কিন্তু ইন্ডিয়া খেলেছে হয়তো 5 জন। তো সেই কারণেই এখানে আমার অন্তত কোনো আলাদা কোনো ভূমিকা নেই। সবটাই কৃতিত্ব যুধাজিতের এবং কৃতিত্ব তার কোচ, তার সাথে যারা এই জড়িয়ে তাদের। ফলে আজকে যুধাজিৎ ভালো খেলুক। আইপিএল এর আগে বড় প্রাপ্তি ইডেন গার্ডেন্সের। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ তো আছেই, সেই সঙ্গে এবার ফাইনালও আয়োজন করবে ইডেন গার্ডেন্স। সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শেষ মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তাই উদ্বোধনী ম্যাচ খেলবে কিং খানের দল। প্রথম ম্যাচেই ঘরের মাঠে খেলতে নামবে তারা। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে। প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় পিভি সিন্ধুর।
কানাডার মিশেল লির কাছে 21-17, 16-21, 17-21 গেমে হেরেছেন ভারতীয় এই শাটলার। 1 ঘন্টা 15 মিনিট ধরে লড়াই চালিয়ে ব্যর্থ সিন্ধু। প্রথম গেমটা জিতলেও জয় ধরে রাখতে পারলেন না তিনি। পেশাদার টেনিসের শুরুটা ভালো হলো না তারকা ফুটবলার দিয়েগো ফোরলানের। আর্জেন্টিনার ফেডেরিকো কোরিয়ার সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ফোরলান, কিন্তু আর্জেন্টাইন উরুগুয়ান জুটি 6-1, 6-2 ব্যবধানে হারেন বরিস অ্যাবিয়াস ও ফেডেরিকো জেবালাসের কাছে। এটিপির দ্বিতীয় সারির চ্যালেঞ্জ ট্যুর দিয়েই পেশাদার টেনিস জগতে অভিষেক ঘটালেন ফোরলান। খেলার জগতে হরেক রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। জসপ্রীত বুমরার সঙ্গে আমার পার্টনারশিপ খুব ভালো। প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে আমায় উইকেট পেতে বারবারই সাহায্য করেন। আমার এই সাফল্যের কৃতিত্ব বুমরার। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কত দ্রুত ম্যাচের পরিস্থিতি বুঝে উঠতে পারছি। বিরাট কোহলি ভালোভাবেই জানে তার জন্য অস্ট্রেলিয়া কী পরিকল্পনা করছে। তার অ্যাপ্রোচ বুঝে নেওয়ার জন্য স্টাম্পের বাইরে বল করতে পারে অজি বোলাররা। সম্প্রতি অবশ্য বাইরের বল ছেড়ে দিচ্ছে বিরাট। যদি ওয়েল পিচড বল পায় তখনই ও ড্রাইভ করবে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার যাবতীয় সব খবরের সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত 10টায়।